আদালত কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে যে কোন কোন চূড়ান্ত ভোটার তালিকা যার প্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে। শুধু তাই নয়, যাদের নাম বাদ গিয়েছে যদি তারা যোগ্য হয়ে থাকেন তাহলে কিভাবে তারা নিজেদের নাম তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নানুরে আজকে জনসভা করলেন এবং সেখানে ইতিমধ্যেই এর আগেও যে অভিযোগ তিনি করেছেন যে বেছে বেছে 1,20,00,000 নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও তিনি বলছেন আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তিনি খুশি। পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকানো হচ্ছে, অর্থাৎ ফর্ম 6 নিয়ে কিন্তু ফের একবার সরব হয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো ঢোকেনি তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেও আশ্বস্ত করেছিলেন যে ট্রাইব্যুনালে যেতে হবে যাদের নাম বাদ গিয়েছে। শুধু তাই নয়, একেবারে আইনত কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে সব রকমের সহায়তা করবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্ম 6 দিয়ে গত দুদিন ধরে যে বাদানুবাদ, যে ধস্তাধস্তি, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে তাই নিয়ে তার বক্তব্য পদ্মফুলের বস্তা নিয়ে নাম ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছে এভাবে হবে না। আজকে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন তিনি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেখানে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে 60 লক্ষ বিবেচনাধীন, তাদের নিষ্পত্তি কিন্তু শেষ হয়ে যাবে 7ই এপ্রিল। শুধু তাই নয়, পরবর্তী শুনানি রয়েছে 6ই এপ্রিল। 47 লক্ষের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়ে গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা একদিন আগে অর্থাৎ 6ই এপ্রিলই কিন্তু প্রকাশিত হবে। নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে। ট্রাইব্যুনাল আগামীকাল থেকে কাজ শুরু করতে চলেছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ফর্ম 6 নিয়ে একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে, গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এই ট্রাইব্যুনাল, মানুষের মনে একটা বড় প্রশ্ন রয়েছে, যাদের নাম ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি লিস্টে বাদের খাতায় চলে গিয়েছে তাদের অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে কিভাবে তারা এই পদ্ধতি অবলম্বন করবেন, আজকের হিয়ারিং থেকে কি বোঝা গেল? দেখো, আজকের শুনানিতে একটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে যে আগামীকাল থেকে জোকার কাছে যে জনশক্তি ভবন রয়েছে সেখানে কিন্তু এই ট্রাইব্যুনাল তার কাজ শুরু করবে এবং সেখানে 21টি চেম্বার রয়েছে এবং সেখানে 19 জন মাননীয় কলকাতা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্টে যারা মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন সেই বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানেই এই মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা কাজ শুরু করবেন। এখন তুমি জানো যে জাতীয় নির্বাচন কমিশন তরফ থেকে ইতিপূর্বেই একটা ডিটেল গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি পদ্ধতিতে অনলাইনে এবং অফলাইনে দুভাবেই এখানে অ্যাপিল করার সুযোগ থাকছে, সংস্থান থাকছে। অতএব সেই যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই যে মানুষদের নাম এখনো পর্যন্ত ডিলিট হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখানে অ্যাপিল করতে হবে এবং তারপরে সেখানকার যে বিচার প্রক্রিয়া আছে সেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন গাইডলাইন হিসাবে আজকেও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এখানে যে সম্মানীয় বিচারপতিরা কাজ করবেন সেই বিচারপতিরা অবগত আছেন যে কোন ডকুমেন্ট গ্রহণ করতে হবে আর কোন ডকুমেন্ট গ্রহণ করতে হবে না। ফলে সে বিষয়ে সুপ্রিম কোর্টকে বা অন্যান্য আদালতকে বলবার প্রয়োজন নেই যে মাননীয় বিচারপতিরা কোন পদ্ধতি মেনে কোন ডকুমেন্ট দেখে তারা কাজ করবেন। ফলে গোটাটাই কিন্তু মাননীয় বিচারপতিদের হাতে ছাড়া হয়েছে এবং তারা সিদ্ধান্ত নেবেন যে এই প্রক্রিয়াটা তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে একেবারে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন এই ট্রাইব্যুনালে যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন তারাই।
বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনের খোল ডলছে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করছে। মুখ্য সচিব থেকে বিডিও, ডিজিপি থেকে ওসি, ডিইও থেকে রিটার্নিং অফিসার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। ডব্লিউবিসিএস, ওসি, আইসি ধরলে তো সংখ্যাটা আরও বহুগুণ বেড়ে যায়। এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু সেই মামলা খারিজ করে মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে। এটা কখনোই বলা যায় না যে রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসাড় হয়ে পড়েছে। বদলির এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন কোনো বিষয় আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেননি। চিরচারিত দেখেছি, আমিও যখন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলাম, একাধটা ট্রান্সফার চিরকালই করে যাতে করে ভোটটা নির্বিঘ্নে হয় এবং কোনো পক্ষের না হয়। এটা চিরকালই ছিল। ছোটোখাটো ট্রান্সফার, একটু ঝাঁকুনি দেওয়া, এটা ছিল। কিন্তু এই রেটে এই যে মুখ্য সচিব, অতীতে পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষের নিদর্শন আছে কিনা মনে পড়ে না, তো একসঙ্গে ডিজি, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একেবারে ওসি, বিডিও, রিটার্নিং অফিসার, এআরও অবধি পুরো খোল নলচে পাল্টে দেওয়াটা নিঃসন্দেহে চিন্তা করায়। এটা হয়তো একটা কমপ্লিট মিসট্রাস্টের জায়গা তৈরি হয়ে গেছে বলে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার রাতেই প্রশাসনের শীর্ষ 2 কর্তাকে বদল করা হয়। মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়। একাধিক আইএএসকে ভিন রাজ্যে ভোটের পর্যবেক্ষক করে পাঠানো হয়। 18ই মার্চ সরিয়ে দেওয়া হয় 11টি জেলার জেলাশাসক ও কলকাতার 2 ডিইওকে। জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও। সাধারণত জেলা শাসকেরা এই দায়িত্ব পালন করেন। ব্যাপক রদবদল হয় পুলিশের শীর্ষস্তরেও। উত্তর ও দক্ষিণবঙ্গের এডিজি, একাধিক পুলিশ কমিশনারেটের কমিশনার, ডিসি, ডিআইজি বদল চলতেই থাকে। একদিনে বদলি করা হয় 12 জন পুলিশ সুপারকে। গত রবিবার রাজ্য পুলিশের 142টি থানার আইসিকে সরিয়ে নতুন আইসিদের নিয়োগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি কলকাতারও 30টি থানার ওসি বদল করে কমিশন। 11 জন ডিআইবিকে বদলের নির্দেশ দেওয়া হয়। গত 23শে মার্চ 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার অফিসার বদলি সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানায় ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ফেয়ার ইলেকশন করা, কিন্তু আমাদের এই রাজ্যের শাসক দলের লোকেরা একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত অফিসারদের এমনভাবে পক্ষপাতদুষ্ট করে রেখেছেন যাতে এখানে সুষ্ঠু এবং অবাধে নির্বাচন করা প্রায় অসম্ভব। এই রকম লোকদেরকে সরাতে হবেই এবং প্রতিটা বুথে ভোটাররা যাতে বিনা বাধা এসে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিন্ত করতে হবে। প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। এবার ভোট কি সুষ্ঠুভাবে করাতে পারবে তারা? সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.